এটা হচ্ছে বাড়ি মালটা, এটা হচ্ছে 40 থেকে 60% হলুদ করা যায়। এই আগস্ট মাসে এটার সর্বোচ্চ হারভেস্টিং টাইম হচ্ছে আগস্টে কিছুটা ন্যাচারালি কালার আসে, আর কিছুটা ওই আমরা ওই চেষ্টা করে হলুদ করতে পারবো, কিন্তু এটা 100% হলুদ কখনো হবে না। বন্ধুরা, আমরা আজকে আবার চলে আসলাম রামিমের খামারে। বছরখানেক আগে আমরা এখানে একবার এসেছিলাম এবং এই খামার নিয়ে আমরা প্রতিবেদন করেছি, আপনারা সবাই দেখেছেন। তো আজকে আমরা এই খামারে আবার নিয়ে আসলাম, কারণ এই খামারের ব্যাপ্তি কিন্তু অনেক, এবং এই খামারে যে চাষাবাদগুলো করা হচ্ছে এগুলো সব ব্যতিক্রম ধর্মী। এবারে এসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে মালটার চাষ করা হয়েছে। এই যে মালটা এখন ধরেছে, পুরো বাগানটা কিন্তু একটি মিশ্র খামার বলা যেতে পারে। এখানে মালটার চাষ, পাশাপাশি এখানে আবার লাউ গাছ চাষাবাদ করা হচ্ছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে গতবার আমরা দেখিয়েছিলাম যে এখানে হাঁস মুরগি পশুপালন থেকে শুরু করে মাছ চাষ সবটাই করা হয়। বলতে গেলে একটা বিশাল একটা সাম্রাজ্য, যেটা আমার আমার এই বন্ধু রামিম অত্যন্ত পরিশ্রম করে তিলে তিলে পলে পলে এত করে একটি খামার সফলতার মুখ দেখছে। এবং ধীরে ধীরে আমরা এতটুকু বলতে পারি, চকরিয়াতে যারা এরকম খামার করতে চায়, তারা যদি তাদের একটুকু এরকম যদি একটু জমি থাকে, তারা সেখানে নিজেরা স্বাবলম্বী হতে পারে। পাশাপাশি যারা উদ্যোক্তা হতে চায়, বিশেষ করে যারা বেকার কর্মসংস্থান করতে পারছে না, তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা তারা করতে পারে। আমরা রামিমের সাথে এই ব্যাপারে আলাপ করব যে কিভাবে সে এই চাষাবাদগুলো এতগুলো সংখ্যক বিষয়গুলো একসাথে সে কিভাবে পরিচালনা করতে পারছে, বা কি পরিকল্পনা সে হাতে নিয়েছে, এবং এখানে আরও কি কি করা হচ্ছে, যেটা আমরা সবটাই হয়তো দেখতে পাইনি। তার এই মহা পরিকল্পনার কথা আমরা জানবো। বিশেষ করে যারা কৃষিকাজ নিয়ে যারা উদ্বুদ্ধ, যারা কৃষিকাজ করতে চায়, যারা নিজেরা স্বাবলম্বী হতে চায়, যারা নিজেরা উদ্যোক্তা হতে চায়, তারা কিভাবে এই খামারগুলো পরিচালনা করতে পারে, তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য আমার বন্ধুর সাথে আমরা আলাপ করবো। আমরা তার আগে একটু দেখে নিই যে লাউ চাষ অলরেডি, লাউ কিন্তু অনেক বড় হয়েছে, এবং সময়ে হয়তো সে আমাদেরকে বলতে পারবে যে কতদিনের মধ্যে এই লাউগুলো বিক্রয় উপযোগী হবে, খাবারের উপযোগী হবে, এবং এখানে আর কি কি চাষাবাদ হচ্ছে, তার পরিকল্পনা কি রয়েছে, এবং কতটুকু জায়গার মধ্যে এই চাষাবাদগুলো হচ্ছে। পাশাপাশি যে পশুপালনের এবং মাছ চাষের কী অবস্থা, সেখানে অগ্রগতি কতটুকু, এই ব্যাপারে আমার বন্ধু আমাদেরকে বলবে। তো বন্ধু, আমাকে প্রথমে এইটুকু বলো যে এই জমিতে যেটা মিশ্র চাষ তুমি যেটা বলছো, সেখানে আসলে এখানে কি কি ফলন রয়েছে, কি কি চাষাবাদ করছো, এবং এখানে তোমার পরিকল্পনা কি, এই ব্যাপারে। ধন্যবাদ। আমি এটা মূলত গত বছর শুরু করেছিলাম। এটা হচ্ছে একটা মালটা বাগান। এখানে দুই জাতের মালটা রয়েছে, একটা হচ্ছে আমাদের পরিচিত বাড়ি মালটা যেটা বলে ওইটা, আরেকটা হচ্ছে হলুদ কালারের যেটা মরক্কো মালটা, এটা একটু এক্সপেন্সিভ, ওইটাও করেছি। তো মালটার জন্য যে গ্যাপটা থাকে ওইটার আমি চিন্তা করলাম যে ওখানে অন্য কিছু করা যায়। আর মালটা আপনার ফলন দিতে হচ্ছে প্রায় 3 বছর লাগে পরিপূর্ণভাবে। এই 3 বছর আমি কি জায়গাটা ফেলে রাখবো, তো ওই চিন্তা করে এখানে আমি প্রথমে পেঁপে করলাম। পেঁপের পাশাপাশিও যে জায়গাটা পরে রয়েছে এখানে আমি চিন্তা করলাম যে লাউ দিই, যেহেতু শীতের সময় লাউয়ের একটা ভালো ডিমান্ড থাকে, ফলনও ভালো হয়, আর লাউ তুলনামূলক নিরাপদ। তো এই হিসেবে আমি এখানে 1 একরের মধ্যে প্রায় 1000 কানেক লাউ চারা দিছি। তো এটা হচ্ছে 30-35 দিনে এই লাউ চলে আসছে। আমি উপরে মাচা করে সুন্দর করে লাউটা করছি। লাউ উঠে গেলে আমি হয়তো এখানে আরেকটা সাথী ফসল হিসেবে তিত করলা বা অন্য কিছু ঝিঙ্গা চিচিঙ্গা এই ধরনের সিজনাল ফসলগুলো দিতে পারি। তো এখানে আমার ওই পেঁপে গাছ ওই 6 ফিট পেঁপে গাছ, 4 ফিট পর্যন্ত হতে আরও 3 মাস সময় আছে। পেঁপে গাছ এমনিও হয় সর্বোচ্চ 5 ফিট। তো ওই হিসেবে আমি হাইটটা রাখছি। ওইখানে আমার পেঁপে গাছে 3 মাসের মধ্যে আমি 3 মাস 3.5 মাসের মধ্যে হারভেস্টে চলে যাব। আমার বর্তমানে পেঁপের সাইজটা এটা আসছে, এটা হচ্ছে রেড লেডি জাতের একটা পেঁপে। তো মূলত হচ্ছে এটা হচ্ছে মালটা বাগান। মালটা বাগানের প্রয়োজনীয় জায়গাগুলা
আমি হচ্ছে পেঁপে আর লাউ দিয়ে এটা ফিল আপ করছি। এর মধ্যে আমার একটা প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে এই যে আমরা লাউ দেখতে পাচ্ছি 1 একর জায়গার মধ্যে প্রায় 1000 খানেক জি। লাউয়ের চাষ আপনি করেছেন। এখন এই লাউটা ফলন উৎপাদন হতে এবং বিক্রয় উপযোগী হতে কতদিন সময় লাগতে পারে? এটা 40 থেকে 50 দিনের মধ্যে হারভেস্ট করা যায়। যাই। লাউটা আমারও এর আগে আসছে আল্লাহর রহমতে। আর আহ, পেঁপের যে কথাটা বললেন যে পেঁপের চাষ, এটা হারভেস্ট মানে এটা হচ্ছে রোপণের 2.5 মাস 2 মাস প্লাস হলে এটাতে ফুল আসবে। আর পাকতে আমারটা যেহেতু রেড লেডি, এটা আমি গাছে পাকাই, ওই হারভেস্ট করি। আমি 5 মাস 5.5 মাসের মাথায় পেঁপেটা আমি উত্তোলন করতে অর্থাৎ পারি। আজ থেকে 5-7 মাসের মধ্যে এটা ব্যবহার মানে খাওয়ার উপযোগী হবে এবং না, বিক্রয় আজকে থেকে আর 4 মাস। আর 4 মাস। তো আমরা যেটা প্রায় সময় শুনে থাকি যে বাজারে যে পেঁপেগুলো পাওয়া যায় সেখানে আহ, সেখানে বিভিন্ন জিনিস মেশানো হয়ে থাকে, যেটাকে কি যেন বলে, ফরমালিন। ফরমালিন। তো হরমোন। আপনার এই যে পেঁপেগুলো রয়েছে জি। সেগুলো একসাথে বাম্পার ফলন করার জন্য বা খুব দ্রুত বিক্রয় করার জন্য এই ফরমালিনের ব্যবহার কি আপনি করে থাকেন কিনা? না না, এটা কখনোই না। আমি ফরমালিন আর আলাদা হরমোন এই ধরনের জিনিসগুলো কখনো ইউজ করি না। আহ, বিভিন্ন কারণে। প্রথমত হচ্ছে পেঁপেটা আমি খাই, আমার বন্ধু বান্ধবরা খায়, আত্মীয় স্বজনরা খায়, ওদের বাচ্চা সন্তানেরা খায়। ওই কারণে আমি কোনো প্রকার বিষাক্ত জিনিস আমি নিজেও এগুলো পছন্দ করি না। তবে অনেক সময় আমাকে অনেকে পরামর্শ দিয়েছিল, বিশেষ করে ঈদের আগে, এই যে বাজারটা, রমজানের বাজারটার জন্য একেবারে যে কোনো সাইজের পেঁপেতে সামান্য 80-90 টাকার একটা জিনিস ইউজ করলে এগুলো পেকে যায়। তো ওই ধরনের জিনিসগুলো আমি করি নাই, কারণ একই টাইমে পেঁপে তুলতে গেলে এটা লাভটা বেশি থাকে তখন। রমজানের সিজনাল হিসেবে রমজানের পেঁপের সর্বোচ্চ চাহিদাটা থাকে, আর গ্রীষ্মকালে থাকে। তো আমি কখনো ওই ধরনের ইয়াতে কৃত্রিমতায় যাইনি। আহ, এখনো আমার পেঁপে শতভাগ নিরাপদ হিসেবেই যায় বাজারেতে। এই যে এখানে দেখতে পাচ্ছি মালটা, যেটা বাজারে আমাদের দেশি মালটা যেটা বলে থাকে, সবুজ কালারের, কিন্তু যে মালটাটা আমরা ক্রয় করে থাকি পার কেজি এখন মনে হয় 250 টাকা চলছে, 300 টাকা, একদম মানে লাল টুকটুকে হলুদ, ওই জাতের মালটাটা আমাদের দেশে কি করা সম্ভব নয় বা এটা হয় কিনা? আচ্ছা, একটা কথা বলি, এইটা হচ্ছে বাড়ি মালটা। এটা হচ্ছে 40 থেকে 60% হলুদ করা যায়। এই আগস্ট মাসে এটার সর্বোচ্চ হারভেস্টিং টাইম হচ্ছে আগস্ট। আগস্টে কিছুটা ন্যাচারালি কালার আসে, আর কিছুটা ওই আমরা ওই চেষ্টা করে হলুদ করতে পারবো, কিন্তু এটা 100% হলুদ কখনো হবে না। তবে এই আমার মালটাটা আমি খেয়ে দেখছি, যদিও বাজারে বিক্রির মতো এখনো ইয়া হয় নাই। আমি প্রথমবারের মতো খেয়ে দেখছি, এটা মিষ্টতাটা অনেক বেশি, কিন্তু হলুদটা হয় না। হলুদটা আর হয়নি। আমি যে মরুক্ষ মালটাটা করছি, এটা একটা ইম্পোর্টেড রুট। তবে ওই আপনি যেটা বলেছেন যে আপনার মালটার পাশাপাশি এখানে তো ভেন্ডি, বিভিন্ন সবজি, এরকম মানে চূড়া গুপ্তা কিছু সবজি আমরা দেখতে আসলে পাচ্ছি, হয়ে গেছে। এটা কি ন্যাচারাল? এটা ন্যাচারালি হয়তো বা পাখি বৃষ্টি ফেলছে, ওইরকম হয়ে গেছে। আচ্ছা, ঠিক। আপনার এই পুরো খামারটা কত একরের উপরে? আমার পুরো খামার খামারটা হচ্ছে 6 একর। 6 একর, তার মধ্যে এই মিশ্র সবজির চাষ অর্থাৎ লাউ, তারপরে মালটার চাষ এবং পেঁপে, মূলত এই তিনটা একটা বিগ প্রজেক্ট। এটা কত একরের মধ্যে? এটা এটা 1 একর। এটা 1 একর। বাকি 5 একরের মধ্যে কি কি এটা রয়েছে? হচ্ছে আমার পুকুর রয়েছে। পুকুর আর উপরে পার্ক যেটা দেখছেন বড়, হ্যাঁ, গরু পুকুর দুটো ছাগল, দেখেছি, একটা আমরা ওখানে যাব, দুটো পুকুর। গরু ছাগল, তারপরে মুরগি, এটার জন্য আমার পুকুরের পুরো পার্কটা আমি বড় করে করছি। ওখানেও আমার পেঁপে গাছ আছে, অন্যান্য সবজি গাছ আছে। ওই পুকুর দুটো কত একরের উপরে? ওটা দুটো পুকুর, দুইটা পুকুর হচ্ছে 2 একর। তাহলে একটু 3 একর বেশি, 3 একর। মাইনাস জি। আরো 2 একর থেকে যায়। ওইখানে কিছু অংশ আমি সরি, আরো 3 একর। আমি এখানে বরবটি করছি। ওইদিকে আমরা একটু যদি যেতাম, যে ওটা কত একরের উপরে বরবটি যেটা দেখতে পাচ্ছি? এটা একটু করে কম। শীতকালীন সবজি যেটা চাষ, এটা হচ্ছে আমার বরবটি বাগান। হ্যাঁ, এটা হচ্ছে বরবটি, এটা 1 একরের উপরে প্রায়। 1 একরের চেয়ে কিছুটা কম। বরবটির চাষ যেখানে হয়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা পুরোটাই তো বরবটি। এইখানে যেমনটা আমরা দেখলাম মিশ্র সবজির চাষ, অর্থাৎ লাউ, মালটা এবং আরেকটা কি যেন আছে, তিনটা। তো পেঁপে। বরবটির চাষ যেখানে হয় সেখানেও মাঝামাঝি তো অন্য কিছু করার কি সুযোগ নেই? না, বরবটির গ্যাপটা খুব, আপনারা দেখেন, খুব কম। এখানে অন্য কিছু আসলে করার নাই, তবে বরবটি শর্ট টাইম।
এটা 2 মাসের মধ্যে শেষ হয়ে যায়। এখানে বরবটি শেষ হলে আমি অন্য একটা প্রোডাক্ট, এটা 2 মাসের মধ্যেই শেষ হয়ে বরবটি যাবে। শেষ হলে হয়তো আমি এবার করলা দিতে পারি। তিত করলাটা ফলন করতে কতদিন লাগতে পারে? ওইটা সেম সবজি হচ্ছে 40 দিন থেকে 60 দিনের মধ্যে। তিত করলার আলাদা কোনো মৌসুম নেই, অর্থাৎ এখন হচ্ছে আপনার হাইব্রিড জাতগুলোতে বাৎসরিক হয়, একটু টাফ হয়ে যায়। এখন নির্দিষ্ট আপনাদের কোনো সময়সীমা নেই। না, 12 মাসই হয়। হ্যাঁ। ওই যেমন আমরা বড় শিম যেটা বলি, বড় শিম, হ্যাঁ। ওই শিমটাও কিন্তু এখন ওই সিজন, আগে তো সবসময় শীতের মৌসুমে করতো, এখন কিন্তু এটা আপনার করা যায়, এই 12 মাসে করা যায়। আর এটা কতটুকু জায়গার উপরে করা হয়েছে বরবটি? বরবটিটা এক একরে একটু কম। 1 একরের একটু কম। আচ্ছা, তো আসলে আমরা এখানে দেখতে পেয়েছি যে একটা বড়ই গাছ আপনার এখানে আছে পারে। ওই বড়ই গাছে কিন্তু কাটা নেই। আমরা দর্শকদের ওখানে নিয়ে যাব এবং সেখানে ওই বড়ই গাছটা দেখাবো, যে বড়ই গাছটা খুবই অদ্ভুত, একেবারে মাটির সাথে মিশে গেছে, যেখানে বড়ইগুলো একেবারে মাটির কাছ থেকে, খুব কাছ থেকে একটা শিশু বাচ্চা সেও কিন্তু ওই বড়ইটা কিন্তু ছিঁড়ে খেতে পারবে। আমরা সেই বড়ই গাছ, দর্শক আমরা সেই বড়ই গাছের নিকট আমরা যাচ্ছি। এটা আপনি এটা আমার কিন্তু বড়ই গাছ একটা না, আমি পুকুরের পাড়টা 3 ভাগে ভাগ করছি। আচ্ছা, পুকুরের পাড়ে আমি বড়ই দিলাম। আমার এটা হচ্ছে সীমানা, এখানে একটু হাতির উপদ্রব আছে। হ্যাঁ, গত পরশু রাতেও হাতি আসছে আমার খামারে। হাতিরা প্রতি বছরই আসে, এবছরে একটু বেশি আসতেছে। হ্যাঁ। তো বড়ই আর লেবু গাছ আমি এভাবে ভাগ করে আপনার রোপণ করছি। বন্ধুরা বড়ই আর লেবু হচ্ছে হাতিকে আমরা কি করে আপনার দেয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যার বড়ই এবং কারণে এখানে লেবু লেবুতে কাটা, হ্যাঁ। তো এই বড়ই আর লেবু দেওয়ার কারণটা হচ্ছে এটা। আর বড়ই উচ্চ ফলনশীল একটা একটা প্রোডাক্ট। এই বড়ইতে পরিচর্যাতে আপনার ফলন বেশি আসে বিধায় বড়ই সবাই করতে পারে আর কি। এটা প্রতি বছর হারভেস্টের পর কেটে দেওয়া উচিত বড়ই গাছটা। হ্যাঁ, এখানে একটা আমাদের বড়ই গাছ, বড়- এটা চাইতে সবচেয়ে বড় বড়ই গাছটা ওদিকে ছিল যাচ্ছি। ওখানে, আমরা ওদিকে যাব। তার আগে এদিকে যদি একটু আসতে, আমি খুব কৌতূহলবশত আমি এই জায়গাটা আমার চোখ এড়াই না, এটা আমার দেখতে হবে তামাক এবং সবসময় এই বিষয়ে আমি কথা বলি। দর্শকরা আমরা চলে এসেছি রামিবের যে খামার, সেটার একেবারে প্রান্তে। এটাই তো আপনার সীমানা, এটা তো আপনার না। না। তাহলে এটা নিয়ে কথা বলতে হয়, যেটা আমি দেখি প্রতি বছরই বলে থাকি। এগুলো কি সবজি? এটা এটা হচ্ছে তামাক। খাওয়া যায় না? এটা না, কি করা যায় এটা? এটা সিগারেট বানায়। বন্ধুরা, যদি দর্শককে পুরো জায়গাটা যদি একটু দেখাতে, এটা প্রায় কত তামাকের একরের মধ্যে আগ্রাসন। হবে? কত একরের মতো হতে পারে? এইখানে এই থেকে শেষ পর্যন্ত মিনিমাম 100 একর হবে। 100 একর জায়গার উপরে তামাকের চাষ হচ্ছে। দর্শক, প্রতি বছরই আমি এটা বলে থাকি, আজকেও একটা ভালো জিনিস করতে আসলাম, তার পিছনেই 100 একর জায়গা, যার মধ্যে কেবল মাত্র 6 একর জায়গার উপরে এত সুন্দর একটি সবজি চাষ হচ্ছে, মাছ চাষ হচ্ছে, পুকুরে খামার রয়েছে। তার পাশেই প্রায় 100 একর জায়গার উপরে হচ্ছে তামাক চাষ। আমি খুবই দুঃখ পাই যে এত বড় একটা সাম্রাজ্য আমাদের চকরিয়ার কাকারাতে এটা গড়ে উঠেছে। তামাক চাষ কিন্তু চকরিয়ার প্রায় 18টা ইউনিয়ন রয়েছে, তার মধ্যে 18টা ইউনিয়নের মধ্যে কাকারা ইউনিয়নেই এটার ব্যাপকতা বেশি, এবং পাহাড়ি এলাকার মধ্যে আলীকদম, লামা সেখানে দেখা যায়। তো এই তামাক চাষ নিয়ে আসলে বলার কিছু নাই, যেটা জমির উর্বরতা নষ্ট করে, যেটা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কিন্তু কৃষকেরা সাময়িক লাভবান হওয়ার আশায় তারা এই তামাক পাতা চাষ করে থাকে। সরকারিভাবে অনেক বিধিনিষেধের কথা বলা হয়ে থাকে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এখানে তামাকের চাষ হচ্ছে, প্রভাবশালী মহল ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো তামাক পাতার চাষে এখানে তারা মানুষকে জড়িত করে ফেলেছে, যেটাতে মূলত কোনো উন্নয়ন হয় না। তো আমার বন্ধু এখানে আছে যে এত সুন্দর একটি খামার করেছে, এই তামাক পাতার চাষ আপনার পাশেই গড়ে উঠেছে। এটা বন্ধ করার জন্য, কিংবা এটার ব্যাপকতা কেন বেড়েছে, কিভাবে এটা বন্ধ করা যায়, এটা নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে যদি বলতেন। এটা হচ্ছে সাময়িক লাভ। ওরা যারা চাষ করে ওদেরকে প্রণোদনা হিসেবে এককালীন কিছু অর্থ দেওয়া হয়, যেটা তামাক বিক্রির সময় কেটে নেয়। মানুষজন আসলে এটা বোঝে না, এককালীন টাকাটা ওরা অনেক বেশি মনে করে। এই তামাক কিন্তু পুরোটা কীটনাশকের সারের উপর বড় হয়। প্রচুর পরিমাণ এখানে আপনার সার ব্যবহার করতে হয় জমির উর্বর শক্তি
যার কারণে হ্রাস পাচ্ছে। যেমন আমার এই জমিটা তো একসময় তামাক হতো, আমি তামাক বন্ধ করে এইসব করতেছি, এটা আমার জন্য প্রথম দিকে একটু ডিফিকাল্ট হয়ে গেছিলো। তো তামাক নিয়ে যে অতিরিক্ত ওরা লাভবান হয় তা না, তামাক প্রতি বছর চাষ করার পর একটা সময় গিয়ে ওদের ঠিকই অসুস্থতা হয়, অনেকের লিভার ডিজিজ হয়, হয়তো এটার অনেক কারণ কিডনি রয়েছে হয়, এখানে। ক্যান্সার একটা কমন। বিদেশি এই তামাক একটা পাতার সংস্থা এই পাতা পোড়ানোর জন্য এখানে চুল্লি নির্মাণ হয়, চুল্লিতে সেখান থেকে কাঠ, রাসায়নিক হ্যাঁ বিক্রিয়া এখান হয়। থেকে কাঠ কাটতে হয়, যেটা একটার সাথে একটা জড়িত। যেটা আমি বলি এখানে হাতি, প্রতিদিন হাতি কেন আসে, ওদের আবাসস্থলটা আমরা ধ্বংস করে ফেলতেছি মূলত তামাকের কাঠের জন্য। বন জঙ্গলে যে এখানে হাতি থাকে, এটা হচ্ছে হাতির মাইগ্রেশন রুট। এই রাস্তাটাই পাহাড় থেকে পাহাড়ে ওরা যায়। তো ওই পাহাড়ে গাছ, অতিরিক্ত গাছ কাটার পরে, এই পাহাড়ের অতিরিক্ত গাছ কেটে ফেলার পরে হাতি আবাসস্থল এখন নেই বললেই চলে। ওদের ওইখানে পর্যাপ্ত খাবার থাকে না, যার কারণে লোকালয়ে চলে আসছে। প্রতি বছর আমার আমার ইউনিয়নেই 5 থেকে 6 জন মানুষ মারা যায় শুধু হাতির আক্রমণে। তো আরেকটা বিষয় যেটা বলি, তামাকের ক্যান্সার আর অসুস্থতা নিয়ে এখানে অনেক গবেষণা করে এই অঞ্চলে মানুষের রোগবালাই খুব বেশি হচ্ছে জানি। ওই অনেক গবেষণা করে যেটা পাওয়া গেছে, এটা তামাকের কারণে। এরা সেফটি কিট ইউজ করে না, যখন প্রতিদিন কোনো না কোনো রাসায়নিক সার আর কীটনাশক ওরা প্রয়োগ করে, কোনো প্রকার এখানে চাষিরা সেফটি কিট ইউজ করে না। এটা আমাদের শরীরে অনায়াসে চলে আসতেছে। বন্ধুরা, যেটা বলছিলাম, সুপ্রিয় দর্শক, যে এত সুন্দর একটি খামারের পাশে প্রায় 100 একরের উপর জমিতে যে তামাক পাতার চাষ হচ্ছে, পরিবেশের জন্য একদিকে যেমন ক্ষতিকর, ঠিক তেমনিভাবে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর। আর যারা তামাক চাষি ওরা যে অতিরিক্ত লাভবান হচ্ছে তাও না, সেটাও না। সব কিছু হিসাব নিকেশ করার পরে দেখা যায় ওদেরই লস। দেখ, সময় পেলে আমরা এটা নিয়ে আবার কথা বলবো। আমাদের চেষ্টা থাকবে আপনাদের আশেপাশে যারা রয়েছে তারা যেন এই তামাক পাতা যে চাষ করা হয় তাতে যেন তারা নিরুৎসাহিত হয়। এটা যেন আপনারা সামাজিকভাবে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন, এবং রাষ্ট্রীয়ভাবে এই বিষয়টা যেন ভালোভাবে এমন কোনো নীতি প্রণয়ন করুক যাতে করে অবাধে একটি এলাকায় কৃষিযোগ্য জমিতে যেন তামাক পাতার চাষ করতে না পারে। তার জন্য জনসচেতনতার যেমনি বিকল্প নেই, ঠিক তেমনিভাবে রাষ্ট্রীয় কোনো উন্নত চিন্তা চেতনার যদি ওরকম যদি কোনো রকমের পদক্ষেপ নেওয়া হয়, আমি মনে করি এই তামাক পাতার চাষ কমে আসবে। আমরা চলে এসেছি, এটা হচ্ছে রামিমের উপরের অংশ। উপরের অংশ, একটু উপরে ঢালু উঁচু অংশে এখানে পেঁপে চাষ করা হয়েছে। যেমনটা সে বলেছে, 4 মাস পরে এই পেঁপে বিক্রয় উপযোগী হবে, খাওয়ার উপযোগী হবে। এর পাশেই যদি আমরা দেখাই যে একটা সুন্দর মাছের পুকুর রয়েছে, প্রজেক্টের মতো 2টা পুকুর, তার মধ্যে এটি একটি। তার উপরে আপনি যে এখানে দিয়েছেন, এটা কি জাল নাকি আপনি না, এটা হচ্ছে এই অংশটাতে আমি সবজি চাষ করি। এটা আমার লাউটা শেষ হয়েছে, এটা হয়তো এই কারণে এই পাতাগুলো একটু ওটা শেষ। এটা সপ্তাহখানেকের মধ্যে আমি তিত করলা বা ওই আপনার যেটা শশা ওইটা দিয়ে দিব। তিত করলা তো এরকম জালের উপরেও হয়, করা হয়। যায়, হ্যাঁ, আলাদা এভাবে চাষাবাদ করার তো দরকার নেই। না এখানেও করা যাবে, এখানে এখানে করা তিত যাবে। করলা, মিষ্টি কুমড়া সব হয়, তরমুজ সব সবকিছু করা যাবে। করা যাবে। আমার এক এক জায়গায় আমি এক একটা দিয়ে এটা ফিল আপ করবো সপ্তাহখানেকের আর মধ্যে। এই যে আর এটা হচ্ছে আমার মাছের, মাছের উপরে যে আমরা রশি টাঙানো দেখতে ওইটা হচ্ছে মাছের নিরাপত্তার জন্য। যেহেতু এখানে মাছগুলো ছোট, এখানে ওই বিভিন্ন প্রকার পাখিরা আসে। পাখি, ওই পাখি বলতে এখানে একটা খুব ডেঞ্জারাস পাখি, যেটা হচ্ছে আপনার পানকৌড়ি। বিশেষ করে শীতকালে হ্যাঁ, এই না পাখিগুলো আমার আসে। এটা কিন্তু পাখি বান্ধব, এটা আগে বলে রাখি। পাখিদেরকে আমি নিজেই খাবার দিই, কিন্তু ঘটনা হচ্ছে এখানে আপনার 10,000 পোনা দিছি গত বছর। কি কি মাছের পোনা দিয়েছেন? এখানে রুই, কাতাল, কার্প, নাইলোটিকা। রুই অর্থাৎ আমাদের মিঠা পানির। হ্যাঁ, দেশীয় মাছ। আর হচ্ছে নাইলোটিকা দিছি। ওই যেটা বলতেছিলাম, ওই পাখির কারণে আমি যখন মাছ তুলতে গিয়ে আমি বড় ধাক্কাটা খেলাম। ও আমার মানে আসনেরও মাছ ছিল না। আপনার পোনাগুলো ওরা পার ডে 2-3 কিলো করে খায়। 2-3 কিলো পার ডে খাওয়া মানে হচ্ছে মিনিমাম 3 থেকে 4,000 পোনা পোনা। চলে যাওয়া। যার কারণে আমার ওই নেটের নিরাপত্তার জন্য হ্যাঁ নেটের করতে এই হয়েছে। ব্যবস্থাটা করা হয়েছে। তবে অন্যান্য এটাতে পাখিদেরকে এখানে প্রচুর পরিমাণ খাবার দেওয়া হয়, ওরা প্রাকৃতিকভাবে এখানে খাবার রয়েছে। পেঁপের পাশাপাশি এখানে আরো কিছু বস। সিজনাল ফুড অর্থাৎ আম গাছ, প্রায় কয়টার মতো আম গাছ রয়েছে এখানে বর্তমানে? প্রায় 100টার মতো শুধু পুকুরের পাড়ে আম গাছ রয়েছে। সখানেক পেয়ারা গাছ রয়েছে, বাণিজ্যিকভাবে আবার আলাদা একটা পেয়ারা বাগান করছি। এটা
পেয়ারা বাগানটা কোন এরিয়াতে? এখানে নাকি আলাদা? আলাদা ওইদিকে বাণিজ্যিকভাবে আমি বাণিজ্যিকভাবে, তবে এটাও কিন্তু পেয়ারার গাছ এটা দেখা হচ্ছে যাচ্ছে। আমি এই জায়গাটা ফিল আপ করছি, মরিঙ্গা গাছ আছে, আম গাছ আছে, আম গাছ আর কিছু পেয়ারা গাছ। কিছু এটা এটা হচ্ছে মরিঙ্গা, মরিনা পাতা। তাহলে আপনার এই খামারটা মানে বিশাল একটা সম্ভার বলা যেতে পারে, শাকসবজি, ফলমূল, মাছ, হাঁস মুরগির খামার। আমরা ওটাও দেখাবো হাঁস মুরগির খামার। আমি কিন্তু এখন দুই পেপের পাশের জায়গাটা গতবার যখন এসেছিলাম ওই হাঁস মুরগির অর্থাৎ খামার যেটা আছে গরুর খামার, তখন একটা না দুটো গরু ছিল, এবার দেখলাম অনেকগুলো গরু রয়েছে। আমরা ওখানে যাব, ওই ব্যাপারে তখন কথা বলবো। আর ওই যেটা আমি বলতে চাচ্ছিলাম, আমি পেপের পেঁপে মধ্যখানের জায়গাটাও কিন্তু নষ্ট করি না, এখানে আমি বরবটি দিয়ে দিয়েছি। এটা এই যেটা খাটো- ছোট যেটা দেখা যাচ্ছে এটা বরবটি, এটা খাটো জাতের একটা বরবটি, এখানে কোনো কিন্তু মাচা, ওটা তো বরবটি ওইটা নিয়েই বিশাল একটা। না, এটা খাটো জাতের বরবটি, এটাতে কোনো মাচার ব্যবস্থা করতে হয় না, কোনো কোনো সাপোর্ট ছাড়াই এটা হয়। বরবটিটা সাপোর্ট ছাড়াই হবে। হ্যাঁ। এই যে বিভিন্ন যে প্ল্যানিং করছেন, এটা কি আপনি এই ব্যাপারে নিজেই পড়াশোনা করেছেন নাকি কৃষিবিদদের সাথে আলোচনা করেছেন? এই পুরো মহাপরিকল্পনায় আপনার অনুপ্রেরণাটা আপনি কোথায় পেয়েছেন, বা আপনি নিজেই প্ল্যান করছেন কিনা? আমি আসলে আপনার স্কুল লাইফ থেকে কৃষি নিয়ে একটু আগ্রহী ছিলাম। তো আমরা ওই স্কুল লাইফে কৃষি ভবিষ্যতে কৃষি করবো সব প্ল্যান পরিকল্পনা করছিলাম। ওটা আমার বাবা মারা যাওয়ার পরে যখন আমি শহর থেকে ব্যাক করি, তখন ভাবলাম আমি নিজেই শুরু করি না কেন। ওই থেকে আমি শুরু করছি। আজ পর্যন্ত এখানে আমাকে সহযোগিতা করেছে আপনার উপজেলা কৃষি অফিস, আমাকে সহযোগিতা করে বিভিন্ন ব্যক্তি যারা একটু অভিজ্ঞ, আমি তাদেরকে নিয়ে আসি বা ওরা নিজেরাই আসে। এই খামারটা করার আগে এই জায়গাতে কি ছিল? এখানে তামাক, শুধু তামাকি হতো? বছরের একটা অংশ তামাক হতো, বাকিটা হচ্ছে ধান, অন্যান্য চাষ সবজি। আচ্ছা, ওই যে তামাক পাতার যেটা চাষ হতো সেটা তো হতো, কিন্তু ওই সময়ে আপনি একজন সচেতন নাগরিক ছিলেন। তামাক পাতার চাষ যদিও বা এখনের কারণে আপনাকে ওটার জন্য ক্ষমা করা যায়, কিন্তু আপনি তখন কেন তামাক পাতার চাষটি করতে দিয়েছিলেন? এটা হচ্ছে আমরা যখন শহরে ছিলাম বা যত জায়গায় ছিলাম, এখানে আমি বছরে একবারও হয়তো বাসতাম না এই জায়গাটাতে। আমার জ্ঞাত শহরে খুব কম আমি তামাক করতে দিয়েছি, এটা অজ্ঞাত শহরে ওরা তামাক চাষটা করতো। যদিও আপনি জমিদার হিসেবে শুধু টাকাটা কথাটা শুনতে হাস্যকর মনে হয়, কিন্তু আমি এখানে খুব কম আসি। যখন তামাকের ইয়েটা বেশি দেখছি আর আমারও প্রয়োজনটা, তাগিদটা আপনার আসছে যে আমি কৃষি পরিকল্পনাটা কাজ করবো। কত সাল থেকে আপনি এটা মানে কাজ শুরু করেন? এই খামারের বয়স হচ্ছে আজকে সহ হচ্ছে 4 বছর। 4 বছর? জি। তবে 4 বছরের মধ্যে আমি শুধু 2টা ছোট পুকুর দিয়ে শুরু করছিলাম। এই ফুলফিল খামারের বয়স হচ্ছে 2.5 বছর। 2.5 বছর। দর্শক, আসলে এই যে আমার বন্ধুর যে খামার, এটির বয়স কিন্তু 4 বছর হলেও মনেই হচ্ছে না এটির বয়স 4 বছর, কারণ দেখে আমাদের মনে হচ্ছে এটি বছরের পর বছর সুন্দর করে গোছানো সাজানো গোছানো একটি বাগান। তো আমি আমার বন্ধুকে মূলত বিব্রত করার জন্য প্রশ্নই করিনি যে এর আগে যে এখানে তামাক পাতার চাষ হতো তিনি সেটা কেন করতে দিয়েছিলেন, কারণ আজকে যে সুন্দর যে একটা পরিবর্তন উনি করেছেন, তার জন্য ওনার পূর্বের না জেনে বা জ্ঞাতসারে না হওয়ার কারণে যে তামাক পাতার চাষ হতো সেটার জন্য তাকে ক্ষমা করা যায়। কিন্তু আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের এই পার্শ্ববর্তী যে জমিটা রয়েছে সেখানে কিন্তু তামাক পাতার চাষটা কিন্তু ঠেকানো যাচ্ছে না। সমাজের সচেতন মহল যদি এটা নিয়ে এগিয়ে আসে, তাহলে নিশ্চয়ই এখানেও খুব সুন্দর শাকসবজি চাষ হবে বা অন্যান্য কোনো পরিকল্পনা এখানে বাস্তবায়ন করা সম্ভব হবে। সেক্ষেত্রে একটা বিষয় আছে, এখানে তামাক বিরোধী অনেক আন্দোলন হয়েছে অতীতে, অনেক লোকজন আসছে। মাত্র শাহেদ সিরাজ স্যারও এখানে আসছিলেন তামাকের বিরুদ্ধে অন্য কিছুর জন্য উদ্বুদ্ধ করার জন্য। কিন্তু এখানে আমাদের মূল সমস্যাটা যে এটা হয়, আমি যেটা নিজেই ফেস করছি, গত বছর আমাদের সবজির বাজার দরটা স্থির থাকে না। আমরা অনেক সময় দেখি টমেটো বলি বা কাঁচামরিচ বলি, অনেক সময় 10 টাকা 15 টাকা হয়ে যায়, আবার অনেক সময় 400 টাকা পর্যন্ত হয়ে যায়। তা আমাদের বাজার ব্যবস্থাটা খুবই খারাপ। তার উপর এখানে আমাদের এই মানে সংরক্ষণাগার যেটা আপনার বলে ওই কোল্ড স্টোরেজ, এই অঞ্চলে 2000 ছাড়া এই অঞ্চলে একটা কোল্ড স্টোরেজও নাই। যার কারণে এখানে সবজি চাষ করে সবজির দাম যদি না পাই, এটা যে সংরক্ষণ করে রাখবে এর কোনো ব্যবস্থা নাই। তার উপর আপনার বিভিন্ন ব্যাংক আর ওই ব্রিটিশ আমেরিকান টোবাকো বা অন্য কোনো টোবাকো ওদেরকে প্রণোদনা হিসাবে এককালীন যে টাকাটা দেয়, এই কারণে তামাকের প্রতি মানুষ বেশি আগ্রহী। এখানে যদি তামাকের আগ্রাসনটা বন্ধ করতে হয়,
তাহলে সমন্বিতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে কোল্ড স্টোরেজের দরকার আছে, বাজার ব্যবস্থাটা ঠিক রাখতে হবে। আপনার সবজির দাম এক সময় 20 টাকার সবজি আবার 400 টাকা হবে, 400 টাকার সবজি আবার 20 টাকা হয়ে যাবে। এই তারতম্যের কারণে মানুষ সবজি থেকে বিমুখ হয়ে আপনার তামাকের দিকে চলে যায়। এটা তবে এটা কোনো স্থায়ী কোনো সমাধান নয়। অবশ্য আমাদের যে কৃষকের যে স্বার্থ সেটা অবশ্যই রক্ষা করতে হবে। একদিকে এটা আসলে বিভিন্ন মধ্যস্বত্বভোগী এবং ফরিয়াদের কারণে এই শাকসবজির দামের ওঠানামা করে তারা নিয়ন্ত্রণ করে থাকে, যে কারণে ন্যায্য মূল্য কৃষকেরা পাচ্ছে না। আবার একইভাবে রাষ্ট্রীয় কিছু নীতি যদি প্রণয়ন করা হয়, অর্থাৎ কৃষকের স্বার্থ একদিকে রক্ষা করার জন্য, অন্যদিকে ঠিক যেমনটি আমি বলছিলাম যে শাকসবজি চাষ করতে গেলে কৃষকদেরকে কিছু প্রণোদনা দেওয়া উচিত, অর্থাৎ সহজ শর্তে তাদের ঋণের ব্যবস্থা করা। তারপরে আপনি যেটা বলেছেন যে কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা, কারণ সময়ে সময়ে এইসব এটা সবজির দাম আমি একটা তারতম্য জিনিস হয়ে চিন্তা থাকে। করছি, এই অঞ্চলটা হচ্ছে দক্ষিণ অঞ্চলের জন্য কৃষি হাব হওয়ার কথা ছিল আমাদের এই চকরিয়াটা। এখানে লামা আলী কদম বা পাহাড়ের সব সবজিগুলো আসে। একইভাবে আমাদের ওপারে মাতামুহুরী নদীর ওপারে এটা সবজির জন্য বিশাল একটা জায়গা, কৈয়ার বিল থেকে শুরু করে ওই বেলটা। ওই বাংলাদেশের মিনিমাম 20%, 10%, আমি একুরেট জানি না, আমার দৃষ্টিতে 10 থেকে 20% সবজি কিন্তু এখানে উৎপাদন হয়। কিন্তু এই সবজিগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের আলাদা কোনো পরিকল্পনা নেই। এই কারণে আমরা সবজি থেকে বিমুখ হয়ে যাচ্ছি। বিমুখ হয়ে যাচ্ছি। তবে এখন খুবই আমি কিছু পজিটিভ দিকও দেখতে পাই যে আসলে কৃষকেরা একেবারেই ন্যায্য মূল্য পাবে না তা কিন্তু নয়। তারা দেখা যাচ্ছে ঢাকা শহরে প্রতিদিন আমাদের এখান থেকে সবজি রপ্তানি হচ্ছে, সেখানে যাচ্ছে, কিন্তু ন্যায্য মূল্যে কিন্তু কৃষকেরা পাচ্ছে এই কথা আমি বলছি না। কারণ ঢাকা শহরে দেখা যাচ্ছে 1 কেজি যেটা আপনি লাউ, সেটার দাম যদি ঢাকাতে 60 টাকা বিক্রি করে, কিন্তু আমাদের লোকাল যে কৃষকরা রয়েছে তাদেরকে এটা 20 টাকা দামে বিক্রি এই করে, যে আমি লাউ 5 টাকাও বিক্রি করছি। 5 টাকা দামেও বিক্রি হচ্ছে। সুতরাং কৃষকের স্বার্থ রক্ষা করা না গেলে, রাষ্ট্রীয় যদি সুযোগ সুবিধা যদি পর্যাপ্তভাবে তাদের জন্য নিশ্চিত করা না হয়, তাহলে কৃষকেরা একদিকে যেমন বিমুখ হয়ে তাদের জমি তুলে দেবে তামাক চাষিদের হাতে, অর্থাৎ তামাক যারা উৎপাদন করে সেই সব কোম্পানিদের হাতে, অর্থাৎ যেটাকে আমরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া বেনিয়া কোম্পানির সাথে তুলনা করতে পারি। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আজকের এই সুন্দর একটি খাবার পরিদর্শন করলাম এবং আমাদের ভিডিও শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবং আমি অবাক হলাম, এত সুন্দর একটি খাবার যেখানে শাকসবজি চাষ হচ্ছে, পুকুরে মাছ চাষ হচ্ছে, হাঁস মুরগির চাষ হচ্ছে, এখানে এত সুন্দর ফুল। আমি বন্ধুর কাছে জানতে চাইবো যে এত সুন্দর এই ফুলটা এখানে তারা কেন পরিকল্পনা করলেন, আর এখানে এটাই বা কি? এটা তো কোনো শাকসবজি চাষ বলে মনে হচ্ছে না। যদি এটা নিয়ে একটু ব্যাখ্যা করতেন। এটা হচ্ছে আর্থিকভাবে লাভজনক কিছু না, ফুলটা করা হচ্ছে মনের আনন্দের জন্য। আমি ম্যাক্সিমাম 12 ঘন্টা সময় বের করি প্রতিদিন। আমার অন্য কোনো চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য নাই, আমার এটাই। তো আমি ভাবলাম এখানে আমি প্রতিদিন আসবো, আমার মানসিক একটা শান্তির প্রয়োজন আছে। যার কারণে আমি এখানে বাগান বিলাস, প্রচুর পরিমাণ বাগান বিলাস করছি। এখানে 3-4 ভ্যারাইটির বাগান বিলাস হচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে ইন ফিউচার 2 বছর পর এটা হচ্ছে আমার পার্সোনাল একটা জায়গা হবে। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা এসে এখানে আমরা বসবো, গল্প গুজব করবো। এই কারণে আমি সৌন্দর্য বর্ধনের জন্য কিছু আম গাছ, কিছু বিদেশি, কিছু বাংলাদেশের জন্য এগুলো বিদেশি গাছ। আর এটা আমি ফিল আপ করছি হচ্ছে ওই আদা গাছ দিয়ে, চায়না আদা যেটা বলে। আরেকটা হচ্ছে ক্রিসমাস এটা হচ্ছে মূলত এটা হচ্ছে সৌন্দর্যের জন্য, এটা সৌন্দর্য বর্ধন করবো। এখানে পুকুরের ওই পাশে একটা ঘাট হবে, ওখানে আমরা বসবো। এখানে অনেক বাইরের অনেক গাছ আছে, কিন্তু এটা আরো 6 মাস পরে এইটার সৌন্দর্যটা আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। হ্যাঁ, তো এটা ক্রিসমাস এই গাছটা ঠিক এটা হচ্ছে এলাচি গাছ, এটা এলাচ। এটা হয়তো আগামী বছর এলাচ হতে পারে। ধরতে পারে? এইগুলো কি বলছো? হ্যাঁ। এটা ধরতে পারলে তো অনেক কিছু। এটা এলাচের এখন যে দাম, আমাদের এখানে সাধারণ বিদেশি মানুষের কিছু গাছ পক্ষে আছে। এলাচ কিনে খাওয়া অনেক অনেক কঠিন ব্যাপার আমার হয়ে এখানে গেছে। বিদেশি কিছু গাছ আছে। এটা হচ্ছে আমার পার্সেমন আছে কিছু। আর এটা এটা হচ্ছে যেটা আপনার সুপ পাতা গাছ বলে, মানে ওটা চায়না সুপে, আদা, যেটা থাই আমরা আদা সুপ যেটা খাই, হ্যাঁ। সুপে ইউজ করে। আর এটা পাশে তো যেটা পোলাওয়ের সাথে ইউজ করা না হয়, না না, এটাও এলাচ। ওটাও এলাচ। তো আমার এখানে মশলা জাতীয় আছে। এখানে আমার এখানে তেজপাতা আছে, এলাচ আছে। সামনে থেকে ইচ্ছা আছে মানে দুইটা এগুলো রাখার চেষ্টা করি, গোলমরিচ। মানে আমার খামারটা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাক। আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছি নিচে, এটা হচ্ছে এটা ওই যে কচু খেতে যেটা দেখা লতির চাষ যাচ্ছে, করছি। এটা কচুর লতি। লতিরা। হ্যাঁ, এটা এখন শেষের দিকে। খুবই হ্যাঁ,
গুরুত্বপূর্ণ একটি সবজি, শাক, যেটা আমরা তার কচু উপরে শাক এখানে বলে আমার থাকি। imported কিছু ইয়ে আছে, আখ আছে। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান আখ। ইন্দোনেশিয়ান আখ। হ্যাঁ, হ্যাঁ, এটা কালারটা লাল দেখা যাচ্ছে। এটা ট্রায়াল হিসেবে এটা আপনার প্রায় 15 থেকে 20 ফিট হয় উচ্চতায়। 15 থেকে 20 ফিট, তাহলে তো এটা অনেক উঁচু কয়েকটা হবে। এনে আমি একটা নার্সারিতে গেছিলাম, ওখান থেকে কয়েকটা এনে কৌতূহল করছি। আমি এই বছর কয়েকটা খাইছি, বাকিটা নিয়ে দিচ্ছি আর কি। অনেক ধন্যবাদ আমার বন্ধু রামিমকে, সে যেটা বলেছে এত সুন্দর শাকসবজি, অর্থাৎ খামারের পাশে একটা সুন্দর ফুলের বাগান, এবং সেখানে তার পাশে আরও কিছু আধুনিক, মানে অর্থাৎ মানুষ যেটা দেখে মানসিক শান্তি লাভ করে এরকম কিছু গাছগাছালি আমরা এখানে দেখতে পেয়েছি। এবং আজকের এই পুরো ভিডিওতে আমাদের যিনি ভিডিও শ্যুট করেছেন আমার অত্যন্ত কাছের শাওন, আমি শাওনকে আপনাদেরকে দেখাবো। আমার এই ভিডিওটি শেষ হচ্ছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শাওনকে আমি ভিডিওতে দেখাবো এবং তার মতামত নেব যে সে কেমনটা অনুভব করলো এত সুন্দর একটি খামারে এসে, তার কেমন লেগেছে। ধন্যবাদ এডভোকেট সোহান ভাই। আমি এই খামারে বেশ কয়েকবার এসেছি, যখন আমারই মন খারাপ লাগে তখনই আমি এই খামারে পরিদর্শন করতে আসি। মাঝে মধ্যে আমি রামিন ভাইকেও ফোন করি। এই খামার দেখতে আমার অনেক ভালো লাগে। এই খামারে আমি যখন এসেছিলাম তখন শুধুমাত্র 2টা পুকুর ছিল, বর্তমানে কিন্তু এই পুকুরের পাশাপাশি অনেক কিছু উন্নয়ন হয়েছে। বাগান বিলাস থেকে শুরু করে, মাছের খামার থেকে শুরু করে, পেঁপে বাগান থেকে শুরু করে, হ্যাঁ, মুরগি থেকে শুরু করে অনেক কিছু উন্নয়ন হয়েছে। আমার অনেক বেশি ভালো লাগে, আমি নিজে উদ্বুদ্ধ হই। আমারও চিন্তা ভাবনা আছে কখনো যদি সময় সুযোগ হয় এরকম একটা খামার করার জন্য।